ভারত বাংলাদেশকে বন্ধু দেশ হিসেবে দাবি করলেও তার আচরণ সবসময়ই কর্তৃত্বমূলক। তবে ভারতকে মনে রাখতে হবে যে তাদের সম্পর্কটা শুধু বিতর্কিত রাজনৈতিক দলের সাথে নয়। ভারতের দাবি ডুম্বুর বাঁধের গেট আপনা আপনিই খুলেছে, এ যেন নতুন আরেক পলক। শুধু তাই না, বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়াতেও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু ওইখানেও ভারতের বিগ ব্রাদার মনোভাব দেখা যায়। বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রতি বছরই বেশ কিছু এলাকা প্লাবিত হয়। বাংলাদেশের নদ নদীর পানির 93% আসে উজানের দেশগুলো অর্থাৎ ভারত, নেপাল এবং কিছুটা ভুটান থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতে বর্তমান বন্যায় বাংলাদেশের 10 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 36 লক্ষ মানুষ। বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির কথা বলতে গেলেই আরো একটা দেশের নাম চলে আসে, ভারত। ভারত বাংলাদেশকে বন্ধু দেশ হিসেবে দাবি করলেও তার আচরণ সবসময়ই কর্তৃত্বমূলক। তবে ভারতকে মনে রাখতে হবে যে তাদের সম্পর্কটা শুধু বিতর্কিত রাজনৈতিক দলের সাথে নয়, বরং বাংলাদেশের সাধারণ জনগণের সাথেও। সময় বদলেছে, যুগ বদলেছে, তাই এখন আর আগের মতো বিভিন্ন কৌশল খাটিয়ে আমাদের অধিকার হরণ করার চেষ্টা না করাটাই ভারতের জন্য শ্রেয়। বাংলাদেশ হচ্ছে একটা ডাউনস্ট্রিম কান্ট্রি, আর ভারত সব জায়গায় আপস্ট্রিমে বাদ দিয়ে রেখেছে, যেমন ফারাক্কা, ডুম্বুর, গজলডোবা এবং তিস্তা বাঁধ সহ আরো অনেক বাঁধ। ভারতের যখন পানির দরকার হয় তখন তারা ওই বাঁধগুলোকে বন্ধ রাখে, আর বর্ষার সময় তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ওই বাঁধগুলোকে খুলে দেয়। আর এর ফল ভোগ করতে হয় আমার দেশের মানুষকে। বন্যায় প্লাবিত হয় আমাদের দেশ। বাঁধের মাধ্যমে আমাদের এই কথিত বন্ধু দেশ একবার আমাদেরকে উপহার হিসেবে দেয় খরা, আরেকবার উপহার হিসেবে দেয় বন্যা। শুধু তাই নয়, বাঁধগুলো খুলে দেওয়া হয় হঠাৎ করে। এবার 31 বছর পর ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধের 3টি গেটের একটি খুলে দেয় রাতের আধারেই, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া। যদিও ভারতের দাবি ডুম্বুর বাঁধের গেট আপনা আপনিই খুলেছে, এ যেন নতুন আরেক পলক। আর এই বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং খাগড়াছড়িতে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। কিন্তু আমাদের কথিত পরম বন্ধু ভারতের মতে বাংলাদেশের এই বন্যার জন্য ডুম্বুর বাঁধ খোলা দায়ী নয়। শুধু তাই না, বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়াতেও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, যার জবাব দেয় বাংলাদেশের একদল হ্যাকার্স। ফেনী ও কুমিল্লা অঞ্চলগুলোতে সাধারণত বন্যা হতে দেখা যায় না, সেজন্য এইসব অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তেমন কোনো আশ্রয় কেন্দ্রও নেই, যার ফলে মানুষের অবস্থা আরো বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের দেশের এই গর্ব ভারতের কারণে ক্ষুণ্ণ হচ্ছে। জানতে চান সেটা কিভাবে? 1970-এর দশক থেকে নদী ও জলপথের ক্ষয়ের একটি প্রধান কারণ হলো উজানের দেশগুলোর হস্তক্ষেপ, বিশেষ করে ভারতের। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো ফারাক্কা এবং গজলডোবা বাঁধ, যা যথাক্রমে গঙ্গা ও তিস্তা নদীর শুকনো মৌসুমের প্রবাহকে ভিন্ন পথে নিয়ে যায়। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলের নদীগুলোর বেশিরভাগই মারা যাচ্ছে। ভারতের বাঁধগুলো বাংলাদেশের নদীগুলোর ক্ষতিকর আকারগত পরিবর্তন ঘটাচ্ছে। শীতকালে পানির অভাবে নদীর তল শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, ফলে গ্রীষ্মকালে যখন ভারত সবগুলো বাঁধ খুলে দেয়, নদীগুলো তাদের তল ঠিকমতো পরিষ্কার করতে পারে না এবং এর পরিবর্তে নদীটির ক্ষয়ের মাধ্যমে পাশের দিকে প্রসারিত হয়, ফলে নদীগুলো দিন দিন আরো অগভীর এবং প্রশস্ত হয়ে উঠছে। 1997 সালের ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস এর আর্টিকেল 7 এর মতে আপস্ট্রিমের দেশগুলোকে এমন কোনো ইন্টারভেনশন করতে নিষেধ করা হয়েছে যা ডাউনস্ট্রিমের দেশগুলোর জন্য ক্ষতির সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে সেই নদীগুলোর প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করা, যেটির উপর বাংলাদেশের মতো ডাউনস্ট্রিমের দেশগুলো নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি এবং জীবনযাত্রা হাজার হাজার বছর ধরে এই নদী নিরবিচ্ছিন্ন প্রবাহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই এই প্রবাহের বিপথগামিতা বা অবরোধ জাতিসংঘের সনদ বিরুদ্ধ। আগের সরকার কর্ডন অ্যাপ্রোচের উপর নির্ভরশীল ছিল। কর্ডন অ্যাপ্রোচ হলো মূলত বন্যা নিয়ন্ত্রণের একটি পদ্ধতি, যা বাঁধ, ফ্লাডওয়াল এবং স্লুইস গেট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। তারা বাঁধ নির্মাণ সহ অন্যান্য নির্মাণ প্রকল্পগুলোর বড় বাজেটের কারণে এই ধরনের প্রকল্পের দিকে বেশি ঝুঁকেছে। এই মনোভাবটাই বাংলাদেশকে ভারতের সাথে নদী প্রকল্প নিয়ে আলোচনায় আরো বেশি দুর্বল করে তুলেছে। জাতিসংঘের সনদ এবং এর সুবিধাগুলো ব্যবহার করে যৌথ নদীগুলোর উপর তার অধিকার নিশ্চিত করার পরিবর্তে বাংলাদেশ এই অধিকারগুলো ত্যাগ করেছে। যেমন ভারতের নির্মাণ প্রকল্পগুলো প্রতিহত না করে
বরং বাংলাদেশ 2022 সালে নিজেদের সীমানার মধ্যে একটি ছোট প্রকল্প করার অনুমতি চেয়েছিল, যেটি আমরা কুশিয়ারা চুক্তিতে দেখেছি। কিন্তু এখন আর আগের দিন নেই। সময় এসেছে বদলাবার, সময় এসেছে পরিবর্তনের। বাংলাদেশকে দ্রুত এই সনদে স্বাক্ষর করা উচিত, যেন ভারত এই ধরনের বর্বরতা আমাদের উপর আর না চালাতে পারে। পাকিস্তান এবং ভারতের মধ্যে ইন্দুস ওয়াটার ট্রিটি নামে একটা চুক্তি আছে। এই চুক্তির অধীনে পাকিস্তান তাদের পানির মুক্ত ব্যবহার করতে পারে। তবে ভারত আপস্ট্রিম কান্ট্রি হওয়া সত্ত্বেও তাদের জন্য এই চুক্তি কিছুটা সীমাবদ্ধতা নির্ধারণ করে দেয়। এইদিকে আমাদের পানি বন্টন নিয়ে ভারতের সাথে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে তিস্তার ন্যায্য হিস্সা আদায় হয়নি। গঙ্গা থেকে পানি সরিয়ে এনে কলকাতা বন্দরের নাব্যতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে 1962 সালে ভারত ফারাক্কা বাঁধের কাজ শুরু করে, যা 1975 সালে চালু হয়। সেই সময় থেকেই গঙ্গার পানি বন্টন চুক্তিটি বাংলাদেশের একটি প্রধান দাবি ছিল। 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু ওইখানেও ভারতের বিগ ব্রাদার মনোভাব দেখা যায়। চুক্তি অনুসারে বাংলাদেশ শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পায় না। তাছাড়া চুক্তিতে বাংলাদেশের গঙ্গার ন্যূনতম প্রবাহ সম্পর্কে কোনো গ্যারান্টি ক্লজ ছিল না। 2026 সালে এই চুক্তি শেষ হলে শক্ত হাতে আমাদের পানির ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। শিশুর যেমন মায়ের দুধে অধিকার, পানির উপর তোমাদের তেমনি অধিকার। তোমরা জাগ্রত হও, তোমাদের প্রকৃতি প্রদত্ত শাশ্বত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও। 1976 হোক কিংবা 2024, মৌলানা ভাসানীর কথাটির সত্যতা এখনো রয়ে গেছে।